নমস্কার বিদ্যার্থীতে আপনাদের সকলকে আবার স্বাগত জানাই আমাদের পলিটি সিরিজে। আমরা পড়ছিলাম প্রিঅ্যাম্বল অর্থাৎ আমাদের সংবিধানের প্রস্তাবনা। তো প্রথমেই বলে রাখি আমরা বিদ্যার্থী। আমাদের উদ্দেশ্য এডুকেশন ফর অল, সবার কাছে যেন স্বল্প মূল্যে কোয়ালিটি এডুকেশন পৌঁছে যায়, এটাই আমাদের লক্ষ্য। আপনাদের যদি আমাদের উদ্দেশ্য ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও কমেন্টের মাধ্যমে আপনাদের প্রতিক্রিয়া জানাবেন। আপনারা আমাদেরকে মেলও করতে পারেন vidyarthi.contact@gmail.com এ। তো চলুন শুরু করা যাক বিদ্যার্থীর আজকের প্রেজেন্টেশন। প্রিঅ্যাম্বল অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া পার্ট 2। এর আগের দিন আমরা প্রিঅ্যাম্বল কথাটা সম্বন্ধে জেনেছিলাম যে এটা সবার প্রথমে লেখা রয়েছে এবং এটা একটা প্রিফেস বা সামারি অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। আজকে আমরা এই সংবিধানের প্রস্তাবনাটা আরেকবার পড়ব এবং পড়ার পরে যে ইম্পর্ট্যান্ট ওয়ার্ডগুলো রয়েছে, টার্মিনোলজিগুলো রয়েছে, সেইগুলোর সিগনিফিক্যান্স একটু দেখার চেষ্টা করব, একটু বোঝার চেষ্টা করব। আর এখন থেকে একটু ডিসকাশনের উপর মন বেশি দিতে হবে, কারণ সব কিছু লেখা সম্ভব না, আর সব কিছু লিখে তৈরি করে করতে গেলে যে পরিমাণ টাইম প্রয়োজন সেটি এখন দেওয়া যাচ্ছে না। তো চেষ্টা করব কারণ যেটুকু লেখা হবে সেটুকুই যদি পড়ানো হয় তাহলে সম্পূর্ণটা হবে না, আর তাতে কোশ্চেন হেলানো যাবে না। ইউপিএসসির কোশ্চেনে টাচ করার জন্য আমাদের যে পরিমাণ নলেজ দরকার, আমাদের একটু ডিসকাশন প্রয়োজন, আমাদের শুনতে হবে। তো চলুন আমরা প্রথমে পড়ি। উই দ্য পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic, and to secure to all its citizens justice of social, economic, and political, and liberty of thought, expression, belief, faith, and worship, equality of status and opportunity, and to promote among them all fraternity, assuring dignity of individual and the unity and integrity of nation in this Constituent Assembly on 26th November 1949। ঠিক আছে, তো এইভাবে আমাদের প্রিঅ্যাম্বলটা ছিল। তো আমরা প্রিঅ্যাম্বল সম্বন্ধে বেশ কিছু বিখ্যাত ব্যক্তিত্ব, যেমন নানি পালকিওয়ালা বলেছিলাম যে একজন বিখ্যাত ডিস্টিংগুইশড জুরিস্ট, তার কথা আমরা শুনেছি, এবং কে মুন্সির কথা আমরা শুনেছি। এবং আমরা এটা জেনেছিলাম যে উই দ্য পিপল এইটা ইউএস কনস্টিটিউশন থেকে কি বলবো ইন্সপায়ার্ড হয়েছে। তো আমরা এরকম বলতে পারি যে উই দ্য পিপল অফ ইন্ডিয়া এই কথাটুকু যে লেখা আছে এটুকু হলো সোর্স অফ পাওয়ার। আমাদের কনস্টিটিউশনের যে সোর্স অফ পাওয়ার রয়েছে সেটা হলো উই, আমরা। আর আমাদের প্রিঅ্যাম্বলের ক্যারেক্টারটা বা কনস্টিটিউশনের ক্যারেক্টারটা কীরকম আমরা বলতে পারি সোশ্যালিস্ট, বা আমাদের নেশনের ক্যারেক্টারটা কীরকম, বা আমাদের স্টেটের ক্যারেক্টারটা কীরকম। আমরা একটা সভরেন স্টেটে থাকি। স্টেট বলতে এখানে আমি দেশের কথা বলছি। সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক রিপাবলিক, অ্যান্ড টু সিকিউর টু অল ইটস সিটিজেন। স্টেট মানে শুধু দেশ বলবো না, পুরো সিস্টেমটা, আমাদের সম্পূর্ণ সিস্টেমটাই কিন্তু স্টেট। কখনো কখনো স্টেটের স্পেসিফিক মিনিং আমরা দেখব পরবর্তীতে। এবার এই সভরেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক, রিপাবলিক এইগুলোর একটা একটা সিগনিফিকেন্স আমরা বুঝবো। তারপর জাস্টিস অর্থাৎ ন্যায়, এর সিগনিফিকেন্স একটু আমরা বুঝবো। তো চলুন দেরি না করে আমরা শুরু করে দিই। প্রথমে হলো সভরেন। সভরেন মানে কি? ইন্ডিয়া হলো একটা ইন্ডিপেন্ডেন্ট নেশন স্টেট। ইন্ডিপেন্ডেন্ট মানে কি? স্বাধীন। আর ডিপেন্ডেন্স মানে কি? পরাধীন। এবার আমাদের ভারত একদমই পরাধীন না, এবং আমাদের ভারত কারোর ডোমিনিয়নও না।
ডোমিনিয়ন মানে কি? ডোমিনিয়নের অর্থ হলো কোনো এক, যেমন প্রথমে যখন ভারতবর্ষের, আমরা হিস্ট্রিতে খুব ভালোভাবে এই ডোমিনিয়ন শব্দটার উপরে ডিসকাশন করব, একটা রাফ আমি বলে দিচ্ছি, কারণ পুরো হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড না জানলে ডোমিনিয়ন কথাটা এবং তার সিগনিফিকেন্স বোঝানো কঠিন। আপনি এটা ধরে নেন যে আমাদের ভারতবর্ষের যে কনস্টিটিউশন, সেই কনস্টিটিউশনটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কারা তৈরি করে দিয়েছিল? ব্রিটিশরা। আমরা ব্রিটিশদের অধীনে ছিলাম। তো আমরা যে কনস্টিটিউশনটা বানাবো, সেই কনস্টিটিউশনটা গিয়ে লন্ডনের পার্লামেন্টে পাস হবে, এবং পাস হওয়ার পরে সেটা আমাদের দেশে, মানে লন্ডনের পার্লামেন্টের থ্রু আমাদের দেশে পাস হচ্ছে, লন্ডনের ব্রিটিশ পার্লামেন্টে পাস হলে সেটা ভারতের উপর লাগু হবে, এইরকম একটা সিনারিও তৈরি হওয়ার কথা ছিল। তো সেইটা হচ্ছে ডোমিনিয়ন। ভারতবর্ষ প্রথমে ডোমিনিয়ন হিসাবে স্বাধীন হয়েছিল না প্রথমে সম্পূর্ণ স্বাধীন রাষ্ট্র হিসাবে তৈরি হয়েছিল, সেটা নিয়ে অনেক স্কলাররা অনেক রকম কথা বলেন, অনেক মানুষ অনেক রকম কথা বলেন। আমরা হিস্ট্রিতে যখন পড়বো তখন আমরা এই বিষয়টা খানিকটা বুঝতে পারব। আর সভরেন কথাটা হলো যে আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট স্টেট। ইন্ডিপেন্ডেন্ট মানে কি? নিজের ডিসিশন নিজে নেওয়া, নিজের ডিসিশন নিজে নেওয়া, এইটা হলো সব থেকে এক কথা এটার বোঝার একটা উপায়। এবং এই সভরেনিটিও দু রকমের হয়, একটা ইন্টারনাল সভরেনিটি আর আরেকটা হলো এক্সটার্নাল সভরেনিটি। এস লিখে দিলাম। ইন্টারনাল সভরেনিটি মানে কি? আমি আমার দেশের ভেতরে যে সমস্ত আইন কানুন চলছে সেইগুলো আমি পাস করতে পারবো, দেশের ভেতরে কোনো আইন আমি চেঞ্জ করতে পারবো, এবং দেশের ভেতরে যত কিছু চলছে সেইগুলো সম্পর্কে আমি ল বানাতে পারবো, রুলস বানাতে পারবো, অ্যামেন্ড করতে পারবো। আর এক্সটার্নাল সভরেনিটি কথাটার অর্থ এরকম ধরে নিন যে কালকে আমরা যদি কোনো একটা দেশের কোনো একটা অংশ নিয়ে নিই, বা ভারতবর্ষের সঙ্গে চীনের একটা ট্রেড রিলেশন হবে কি হবে না, ভারতবর্ষের সঙ্গে বাংলাদেশের একটা ট্রেড রিলেশন হবে কি হবে না, অন্যান্য দেশের সঙ্গে আমরা কি ট্রিটি করব, ট্রিটি মানে সন্ধি, এইগুলো নেওয়ার ক্ষমতাও ভারতবর্ষের মানুষের, ভারতবর্ষের পার্লামেন্টে যে সমস্ত মানুষজন বসে তাদের। এটার কথার অর্থ হলো এক্সটার্নাল সভরেনিটি, অর্থাৎ দেশের বাইরের বিষয় যখন থাকবে সেইটা হচ্ছে এক্সটার্নাল, আর দেশের ভেতরের বিষয় যখন থাকবে তখন সেটা হলো ইন্টারনাল। তো আমরা যখন পলিটি আরও ভালোভাবে অনেক গভীরে বুঝতে পারবো তখন এগুলো আমাদের আরও ক্লিয়ার হবে। যখন আমরা আর্টিকেল 2 করবো, এক্সটার্নাল অ্যাডজাস্টমেন্ট, আর্টিকেল 3 ইন্টারনাল অ্যাডজাস্টমেন্ট, এইগুলো সম্বন্ধে যখন আমরা বুঝবো তখন আমরা ভালোভাবে বুঝতে পারবো। আর তারপরেও একটা লেভেল আছে যেখানে আমরা এক্সটার্নাল সভরেনিটি আমাদের দেশের রয়েছে, এবং তার জন্য এবার গ্লোবালাইজেশন জিনিসটা কি? গ্লোবালাইজেশন জিনিসটা মানে হচ্ছে এরকমভাবে ধরে নিন যে আগে আমেরিকায় কি হচ্ছিল এবং ভারতের কি হচ্ছিল, ভারতের লোকজনেরও আমেরিকায় কি হচ্ছে তাতে কিছু যায় আসে না, আমেরিকার লোকজনেরও ভারতে কি হচ্ছে তাতে কিছু যায় আসে না। অর্থাৎ পৃথিবী অনেক কটা টুকরে বিভক্ত ছিল, এবং প্রত্যেকটা টুকরোরই অন্য টুকরে কি হচ্ছে তার নিয়ে কোনো মাথা ব্যথা নেই, এইরকম একটা পরিস্থিতি ছিল। কিন্তু দিন দিন যত যাচ্ছে দেশগুলোর মধ্যে যাতায়াত বাড়ছে মানুষের, সেটা ভ্রমণের জন্য হোক, সেটা আর্থিক কারণে হোক, তো আবার সেটা ইকোনমিক রিজন তো রয়েছে, সব কিছু ইকোনমিক রিজন। তো ইকোনমি যখন আমরা পড়বো লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন, এলপিজি রিফর্ম, তখন আমরা গ্লোবালাইজেশনের ইকোনমিক মিনিংগুলো আরও ভালোভাবে বুঝতে পারবো। তো তখন এই গ্লোবালাইজেশনের সঙ্গে আমাদের এক্সটার্নাল সভরেনিটি বা আমাদের সভরেনিটি, এই বিষয়টার যে একটা যোগাযোগ, সেটা সম্বন্ধে আমরা বুঝব। আর এখানে একটা প্রিন্সিপাল আছে, প্রিন্সিপাল অফ সেলফ ডিটারমিনেশন। আচ্ছা, ওয়েস্টফেলিয়া, হ্যাঁ, ট্রিটি অফ ওয়েস্টফেলিয়া, ট্রিটি অফ ওয়েস্টফেলিয়া
এই কথাটা আমরা ওয়ার্ল্ড হিস্ট্রিতে খুব ভালোভাবে দেখব। 1648 সম্ভবত, হ্যাঁ 1648। এই সময় সবার আগে একটা প্রিন্সিপালের উদয় হয়, অর্থাৎ মানুষের মনে একটা কি বলবো, সভরেনিটি বিষয়টা কি, কোথা থেকে আসলো সেটা আমরা জানার চেষ্টা করছি। তো এইখান থেকে কনসেপ্ট অফ সভরেনিটিটা আসে। একটা প্রিন্সিপাল আছে, প্রিন্সিপাল অফ সেলফ ডিটারমিনেশন। প্রিন্সিপাল অফ সেলফ ডিটারমিনেশন। অ্যাকচুয়ালি এইটারই অর্থ হচ্ছে কি বলবো, কাইন্ড অফ সভরেনিটি। সভরেনিটি একটা খুব কি বলবো ভালো, যদি আপনি মিনিং চান তাহলে আমরা এরকমভাবে বলতে পারি যে আমাদের কি কি অধিকার আমাদের দেশের উপর আছে। এবার দেখুন, বেশ কিছু স্কলারের নামও আসবে, আপনারা পলিটিক্যাল সায়েন্স ইন্টারন্যাশনাল রিলেশনশিপ করলে আপনারা দেখবেন যে জর্জ কাইরিস বলে একজন রয়েছে, তিনি বলেছেন যে সভরেনিটির আইডিয়াটা মাঝে মাঝে পলিটিশিয়ানরা বিভিন্ন রকমভাবে বলতে থাকে। এটা একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, পুরোপুরি স্বাধীন বলে কোনো বিষয় হয় না। আজকে যদি কি বলবো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা আইএলও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন বা WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, এই সমস্ত জায়গায় কোনো একটা সিদ্ধান্ত নেওয়া হয়, সেই সিদ্ধান্তগুলোও কিন্তু আমাদের দেশে কি আইন পাস হবে না হবে সেগুলোকে প্রভাবিত করে। একটা উদাহরণ, যে ভারতবর্ষে আমরা কৃষকদেরকে অনেক বেশি সাবসিডি দিই। কিসে দিই? ফার্টিলাইজারে সাবসিডি দিই। আমরা ইকোনমিতে পড়বো, খুব ডিটেলে পড়বো। আমরা MSP দিই তাদেরকে, অর্থাৎ তাদেরকে মূল্য দিয়ে, মিনিমাম সাপোর্ট প্রাইস দিয়ে আমরা সমস্ত জিনিসপত্র কিনে নিই। এবং আমরা এটাও চাই যে আমাদের কৃষকরা বিদেশে জিনিসপত্র রপ্তানি করুক। এবার সেখানে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বলে যে ফেয়ার ট্রেড যদি করতে হয়, ভারতকে তার কৃষকদেরকে এত বেশি সাবসিডি দেওয়া বন্ধ করতে হবে, কারণ না হলে তো লেভেল প্লেইং ফিল্ড হচ্ছে না। অন্যান্য দেশের কৃষকরা নিজের মতো সব কিছু নিজের পয়সায় কি বলবো সার এবং অন্যান্য জিনিসপত্র কিনে চাষবাস করছেন, এবং তারা যখন ইন্টারন্যাশনাল মার্কেটে তাদের গুডস বিক্রি করতে আসছেন, তাদের গুডসের দাম স্বাভাবিকভাবে বেশি হবে, কারণ তারা সাবসিডি পাচ্ছে না। সাবসিডি মানে ছাড়, তো ভারত তো পাচ্ছে। তাহলে সেইটা নিয়ে অনেক বেশি দ্বন্দ্ব শুরু হয় এবং ভারতবর্ষকে প্রেশারাইজ করা হয় যে সাবসিডি দেওয়া বন্ধ করতে হবে। তার মানে কি, বাইরের কিছু একটা ঘটনা আমাদের ডিসিশন মেকিং পাওয়ারকে প্রভাবিত করছে। আমাদের ফ্রি উইলে ডিসিশন মেকিং পাওয়ারটাকেই সভরেনিটি বলে। এবার এক্সটেন্ট অফ সভরেনিটি কতটা, সেইটা বাইরের কোনো একটা অর্গানাইজেশন, এরকম অনেক অজস্র উদাহরণ আপনারা আস্তে আস্তে দেখবেন। এখনও আমি এখনই হয়তো অনেক কটা বলা সম্ভব, কিন্তু যেহেতু সেই বিষয়গুলো পড়া নিয়ে এখনও আমরা অত বেশি বলতে পারছি না। এইরকম ডিসকাশন আমরা যখন অ্যাডভান্স পলিটি করবো তখন আবার আসবে। পলিটির কিছু অ্যাডভান্স জিনিস আমরা পরে আনবো। তারপরে হলো একটা সভরেনিটিকে রেসপন্সিবিলিটি টু প্রোটেক্ট, এরকম একটা ভাবেও দেখা হয় যে কোনো একটা দেশের সরকার যদি সেই দেশে খুব মানুষের সঙ্গে বাজে ব্যবহার করছে, স্টেট অবশ্যই পাওয়ারফুল, এবং আপনি স্টেটের এগেনস্টে যখনই যাবেন, আপনার এগেনস্টে স্টেটের কাছে 1000 রকমের হাতিয়ার আছে আপনার ভয়েস দাবিয়ে দেওয়ার। এবার তখন অন্যান্য ওয়ার্ল্ড কমিউনিটির উচিত যে সেই দেশের মানুষের হেল্প করা, সেই দেশে যেন একটা কি বলবো প্রপার ডেমোক্রেসি থাকে, বা যে সিস্টেমই থাকুক সেই সিস্টেমে ভয়েস অফ দ্য অপোজিশন থাকে, সে তার জন্য হেল্প করা, এরকমভাবে হতে পারে। তো আমরা এই ধরনের অ্যাডভান্স যে ডিসকাশনগুলি, সেই ডিসকাশনগুলি আমরা পরে করব। তো সভরেনিটি মানে মোটামুটি বোঝা গেছে যে আমাদের ডিসিশন নেওয়ার ক্ষমতা, স্বাধীনভাবে ডিসিশন নেওয়ার ক্ষমতা, ঠিক আছে। তারপরে একটা কথা আসবে সোশ্যালিস্ট। এবার আমাদের দেশে ডেমোক্রেটিক সোশ্যালিজম চলে।
এবার এই সোশ্যালিজমের অনেক রকমের মিনিং আছে। সোশ্যালিজম কথাটা আগে এসেছিল এই মার্কসিজম এই ব্যাপারটা থেকে। মার্কসিজমকে অর্থাৎ একজন বিখ্যাত কি বলবো চিন্তাবিদ বা ফিলোসফার যাই বলুন, কার্ল মার্কস এর উদয় হয়েছিল, এবং তিনি ওয়ার্ল্ডকে দেখতেন দুই রকমভাবে, একটা হ্যাভ আর একটা হ্যাভ নটস। কি আছে, কি হ্যাভ সেটা না, মানে কিছু, যে কোনো কিছু। একটা শ্রেণীর মানুষ আছে যাদের কাছে আছে, এবং একটা শ্রেণীর মানুষ আছে যাদের কাছে নেই। কি আছে কি নেই এটা মানে খুব ডিটেল ফিলোসফি আছে, সেগুলোতে যাচ্ছি না, তাহলে অনেক সময় লাগবে। তো এখানে বলা হয় কমিউনিস্টিক সোশ্যালিজম বা স্টেট সোশ্যালিজম। এখানে কি বলা হয় যে মিনস অফ প্রোডাকশন, এবার মিনস অফ প্রোডাকশন কি, এটা ইকোনমিতে আছে। মিনস অফ প্রোডাকশনের মধ্যে হতে পারে র মেটেরিয়াল, মিনস অফ প্রোডাকশনের মধ্যে হতে পারে ম্যান আওয়ার, লেবার, রিসোর্সেস। তো মিনস অফ প্রোডাকশন, তারপর ডিস্ট্রিবিউশন, সবই কি বলবো স্টেট কন্ট্রোলে থাকবে। অর্থাৎ সবকিছুর স্টেট কন্ট্রোল, অর্থাৎ সবকিছু ন্যাশনালাইজড হবে, অর্থাৎ সবকিছুই গভর্নমেন্টের কন্ট্রোলে। আবার এই একটা হলো, আর একটা হচ্ছে নো প্রাইভেট প্রপার্টি। অর্থাৎ কারোর কোনো নিজের প্রপার্টি থাকবে না, সব দেশের। মানে একটা দেশে যত কয়লা খনি রয়েছে, ব্যাংক রয়েছে, সেগুলো সব গভর্নমেন্টের কন্ট্রোলে। যত সিস্টেম রয়েছে সব কিছু প্রাইভেট বলে কোনো জিনিস থাকবে না, কোনো মানুষের প্রাইভেট প্রপার্টি থাকবে না। আপনার খাবার দাবার সব কিছু স্টেট থেকে দেওয়া হবে, পড়াশোনা, স্বাস্থ্য সব কিছু স্টেট থেকে দেওয়া হবে। আপনি নিজের সম্পত্তি বলে কিছু রাখতে পারবেন না, এরকম একটা সিস্টেম মোটামুটি। এটাতে কি ভালো যে সমস্ত মানুষই ইকুয়াল হবে, সবার ইকুয়ালিটি হবে। কিন্তু এখানে একটা বাজে বিষয় হলো যে তাহলে তো আমি সারাদিন কাজ করার পরে 100 টাকা পাচ্ছি, বা 100 টাকা মূল্যের খাবার এবং অন্যান্য সুবিধা পাচ্ছি, আর আপনি সারাদিন কাজ না করে শুয়ে রয়েছেন, বসে রয়েছেন, তাও স্টেট আপনাকে সেই 100 টাকারই রিসোর্সেস দিচ্ছে, খাবার দিচ্ছে। তাহলে আমি কাজ করব? কেউই করবে না। তাহলে সেই কম্পিটিশনটাই চলে যাবে। ফলে কি হবে যে সমস্ত কাজের ডিগ্রেডেশন হবে। এইরকম একটা ঘটনা ইউএসএসআরে হয়েছিল। তো কেউ আলু বেছে বেছে বস্তায় ভরছে, কেউ আলু না বেছে বস্তায় ভরছে। তো একটা পচা আলু থাকলো, পুরো বস্তাকে বস্তা, পুরো গুদাম আলু সব পচে গেল। তাহলে অ্যাবসেন্স অফ কম্পিটিশনের জন্য কিন্তু এই কমিউনিস্টিক সোশ্যালিজম, এই কথাটা শুনতে খুব ভালো লাগলেও এটা কি বলবো, ইট ক্যানট মেনটেন ইটস ভাইটালিটি ফর লং। ইহা নিজের অস্তিত্ব খুব বেশি সময়ের জন্য রাখতে পারেনি। ইউএসএসআরে 1917 থেকে 1991 সালে, তারপর মাও জেদুংয়ের সময় চায়নাতে, ইন্ডিয়াও 1990-এর ইকোনমিক রিফর্ম হওয়ার আগে খানিকটা সোশ্যালিস্টিক ভিউতে চলতো। কিন্তু ভারতের সোশ্যালিজম কিন্তু মার্কসিজম এবং গান্ধিয়ান সোশ্যালিজমের মিশ্রণ, যেখানে গান্ধিয়ান সোশ্যালিজমটা অনেক বেশি রয়েছে। আমাদের কনস্টিটিউশনে যে সোশ্যালিজম কথাটা লেখা আছে, সব কথা কিন্তু বিদেশের সঙ্গে আমাদের মেলালে হবে না। আমাদেরটা আমাদের জানতে হবে, আমাদের পরীক্ষায় আমাদেরটা থেকে কোশ্চেন আসবে, এটা আমাদের ক্লিয়ার রাখতে হবে। এবার গান্ধিয়ান সোশ্যালিজমের অবজেক্টিভটা কি ছিল, অন্য কালে দিয়ে দিকে। একটা হলো
ইরাডিকেট পোভার্টি, পোভার্টি, POVERTY, তারপর ইনইকুয়ালিটি, তারপর ডিজিজ। মানে গান্ধীজি কি চেয়েছিলেন যে আমাদের দেশে সরকার এমনভাবে থাকবে সে মানুষের ভালো করবে, মানুষের দারিদ্রতা দূর করবে, এবং যে অপরচুনিটি, একসময় আমাদের দেশে অনেক রকম কাস্টে বিভক্ত ছিল, এখনও বেশ কিছু জায়গায় কাস্ট সিস্টেম দেখা যায়, যে কি যে কেউ ব্রাহ্মণ বলে তার অধিকার সবসময় বেশি থাকবে। আমরা বুঝতে পারছি মানে ব্রাহ্মণ কমিউনিটির মানুষজন সমস্ত রিসোর্স এবং সরকারি যে পদ সেইগুলোতে আসীন ছিলেন, তার কারণ তারা শিক্ষিত ছিলেন, অন্যদেরকে শিক্ষার অধিকার তারা দেন। এইটার এগেনস্টেই তো আমরা খানিকটা দেখব হিস্ট্রিতে যে আম্বেদকর মহাশয় ছোটবেলা থেকে আনটাচেবিলিটির শিকার হয়েছিলেন, এবং আমরা পলিটি পড়তে পড়তেও আমরা দেখবো যে অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি আছে আমাদের, যে আগে মানে এরকম একটা অর্গানে কেউ কাউকে ছুঁয়ে দিলে সে তার জাত চলে গেলে, অদ্ভুত রকমের ব্যাপার। তো এরকম ধরনের বিষয়পত্র ছিল, তো এইগুলোকে দূর করতে হবে, সবাইকে সমান অপরচুনিটি দিতে হবে। এই ধারণাটা হলো গান্ধিয়ান সোশ্যালিজম। তো আমাদের দেশ অনেকটা এই দিকে বিশ্বাসী। তো আমাদের দেশ হচ্ছে ডেমোক্রেটিক সোশ্যালিজম। ডেমোক্রেটিক সোশ্যালিজম মানে কি, আমাদের দেশে একটা কথা শিখে রাখুন, মিক্সড ইকোনমি। আমাদের দেশে মিক্সড ইকোনমি থাকবে। এবার ইকোনমিতে আমরা এটা খুব ভালো করে পড়বো যে মিক্সড ইকোনমি কি। অ্যাকচুয়ালি প্রাইভেট এবং গভর্নমেন্ট দুটোই থাকবে। আপনার কাছে টাকা থাকলে আপনি বাজার থেকে ধান কিনে খান, চাল কিনে খান। আপনার কাছে টাকা না থাকলে সরকার আপনাকে রেশনের মাধ্যমেও দেবে। মানে প্রাইভেট এবং গভর্নমেন্ট এটা কোএক্সিস্ট করবে। এই বিষয়টা হলো আমাদের সোশ্যালিজমের ধারণা। আশা করি আপনারা খানিকটা বুঝতে পেরেছেন। তারপর স্টেট সোশ্যালিজম বলে একটা বিষয় আছে। স্টেট সোশ্যালিজম বিষয়ে যেটা বললাম, সেখানে বেঞ্জামিন ট্রাকার বলে একজন বিখ্যাত চিন্তাবিদ ছিলেন। তিনি একজন আমেরিকান চিন্তাবিদ। তিনি বলেছিলেন যে কি বলবো, গভর্নমেন্ট কন্ট্রোল ওভার দ্য মিনস অফ প্রোডাকশন, অর্থাৎ কয়লা খনি, ব্যাংক, এইসব জায়গায় যে গভর্নমেন্টের কন্ট্রোল, সেটা হেল্প করবে সোশ্যালিজমকে আনতে, এরম ধরনের একটা কথা। তো আমরা গভীর ফিলোসফিতে আমরা এখন যাব না। আমরা যদি সম্ভব হয় পরে যখন আমরা পলিটির অ্যাডভান্স ডিসকাশনে আসবো তখন আরও বেশি ডিটেলে আসবে এই বিষয়গুলো। আপনাদের এখন আমি বুঝতে পারছি এই কথাগুলোই নতুন নতুন টার্ম আসছে, এবং আমাদের ঠিক আছে প্রিয় বাংলা বোর্ডে তো আমরা এগুলো কিছু শিখি না, তো সেই জন্য একটু অসুবিধা হতে পারে, কিন্তু শুনুন, আশা করি আপনারা বুঝতে পারবেন আমরা কি পড়ছি। আমরা পড়ছি পলিটি। প্রথমে গিয়ে আমরা একে অপরকে আর কি মানে বন জঙ্গলে থাকতাম, কে ওকে মারছে, ঠিক আছে, বাঘ সিংহ এইসব জায়গায় মানে শিকার করে খাওয়া হতো, কোনো নিয়ম নেই, ঠিক আছে। তারপরে আমরা ভাবলাম যে আমরা একসঙ্গে সমাজবদ্ধভাবে থাকবো। সমাজবদ্ধভাবে থাকতে হবে, তখন কি করতে হবে যে কিছু রুল মানতে হবে, যেটা কিছু ল মানতে হবে যেটা সবার জন্য সমান, নাহলে যে শক্তিশালী সে যে কম শক্তিশালী তাকে মারবে। তো এইটা খুঁজতে 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 একটা প্রপার সিস্টেম, যে সিস্টেমের মধ্যে মানুষ থাকলে মানুষ তার জীবনের কি বলবো সব থেকে ইম্পর্টেন্ট জিনিসগুলোকে, না হলে তো খাবার সংগ্রহ করতে আর মানে যেগুলো একটা মানুষের করার সম্ভাবনা রয়েছে সেগুলো বাদে যেগুলো করার সম্ভাবনা নেই, মানে বললাম তো খাবার সংগ্রহ করতে বা নিজের পরিবারকে বাঁচাতে বা কোনো একটা কি বলবো শক্তিশালী ব্যক্তিত্ব থাকবে তার সঙ্গে লড়াই করাতে সারা জীবন চলে যাবে। এটা না হয় যেন মানুষ এর চিন্তা শক্তি মানুষ ব্যবহার করবে, মানুষ পোয়েট্রি করবে, বা তার বিভিন্ন রকমের তার জীবনের ফুল পোটেনশিয়ালে বৃদ্ধি পাওয়ার জন্য, তার সম্পূর্ণ হিউম্যান ডেভেলপমেন্ট হওয়ার জন্য। বোঝা যাচ্ছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, আমরা ইকোনমিতে খুব ভালো করে দেখবো এগুলো। তার জন্য আমাদের একটা সিস্টেম দরকার। তো সেই সিস্টেমের খোঁজে আমরা দেখছি যে কিভাবে কোন সিস্টেমটা আমাদের উপর কাজ করবে। তো আমরা প্রথমে একটা রাজা
দেখলাম যে শক্তিশালী সে রাজা হয়েছে এবং রাজার দায়িত্ব যে সারা দেশে সব কিছু সমানভাবে বন্টন করা, রাজার প্রজার প্রতি দায়িত্ব। তারপর আমরা দেখলাম যে অ্যাবসলিউট পাওয়ার কারাপ্টস অ্যাবসলিউটলি, অর্থাৎ রাজা ভালো হলে তো ভালো, কিন্তু খারাপ হলে খুবই খারাপ, মানে জনগণের উপর প্রচণ্ড অত্যাচার করবে, ওরকম করলেও হবে না। তাহলে রাজা বলে ওই ইনস্টিটিউশন এরকম সিস্টেম মানুষের সঙ্গে থাকবে এরকম হবে না। একটা নিয়ম, একটা বই, যে বইতে যা লেখা আছে সেই অনুসারেই সব কিছু চলবে। শাসনের 3টে অংশ, ঠিক আছে, এক্সিকিউটিভ, লেজিসলেটিভ, জুডিশিয়ারি। একটা দল যে এক্সিকিউট করবে, সব কিছু কাজকর্ম করবে। একটা দল যে আইন বানাবে এবং আইন চেঞ্জ করবে। আর একটা দল যে আইন বানাচ্ছে, আইন চেঞ্জ করছে, আর যে আইন লাগু করছে বা মানুষজনের ভেতরে কাজ করছে, তারা মানুষজনের সঙ্গে সেই যে লিখিত আইন অনুসারে হচ্ছে কি না হচ্ছে সেইটা দেখবে, জুডিশিয়ারি। এরম সিস্টেম দেখলাম, 3টে ভাগে ভাগ করলাম, সেইটা কিভাবে চলবে সেই জন্য আমরা কনস্টিটিউশন তৈরি করলাম। আমরা বুঝতে পারছি, আমরা সেই কনস্টিটিউশনটা এখন পড়ছি। আইডিয়া আশা করি কিছু কিছু হচ্ছে। তারপর একটা কথা আসবে সেকুলার কথা নিয়ে আগের দিন হয়েছে যে অল রিলিজিয়ান ইন আওয়ার কান্ট্রি হ্যাভ সেম স্টেটাস সাপোর্ট ফ্রম দ্য স্টেট। মানে ভারতবর্ষে যত ধর্ম রয়েছে, আমাদের দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, জৈন, শিখ এবং কি বলবো এথিস্ট, জোরাস্ট্রিয়ান, আরও অনেক রকমের ধর্ম রয়েছে এবং কিছু ট্রাইবাল রিলিজিয়ান রয়েছে। তারা কিছু কাস্টমস মানে, কিন্তু তারা নিজেদেরকে একটা প্রপার ধর্মমত এর আন্ডারে রাখতে চায় না। তো বিবিধের দেশ ভারত। তো এই জন্য আমাদের দেশের সেকুলারিজমটা হলো অনেকটা ওই মেনটেন ইকুই ডিস্টেন্স ফ্রম অল রিলিজিয়ান, এরকম বলতে পারেন, যে সমস্ত রিলিজিয়ানের থেকে স্টেট সমান দূরত্ব বজায় রাখবে। মানে কি, সবাইকে সমান সাপোর্ট করা, যতক্ষণ না পাবলিক অর্ডার ডিস্টার্ব হবে, যতক্ষণ না একে অপরকে মারপিট করবে, ততক্ষণ স্টেট এসে কোনো কিছু বাধা দেবে না। যে যা খুশি করো, শুধু নিজেদের মধ্যে ঝামেলা করো না। এইরকম একটা সেকুলারিজম আমাদের, যেটাকে বলা হয় পজিটিভ সেকুলারিজম। আর আমরা বলেছিলাম যে বিদেশের সেকুলারিজমটা কিন্তু এরকম নয়, সেখানে নেগেটিভ সেকুলারিজম ব্যবহার করা হয়। আমরা যখন রিলিজিয়াস রাইট পড়বো তখন সেকুলারিজম কথাটা আবার আসবে। তো ঠিক আছে, আর্টিকেল 25 থেকে আরো যখন করবো তখন বলবো। আরেকটা কথা হলো রিপাবলিক মানে কি, আমাদের একটা হেড অফ স্টেট থাকবে যে ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ। এবার ইলেক্টেড কিভাবে হবে, ডাইরেক্টলি ইলেক্টেড না ইনডাইরেক্টলি ইলেক্টেড? আমাদের দেশের ক্ষেত্রে কি হয় যে মানে কাইন্ড অফ ডাইরেক্টলি ইলেক্টেড বলতে পারেন আপনি, কারণ আমরা যাকে ইলেক্ট করছি তারা নিজেদের মধ্যে ভোটাভুটি করে রাষ্ট্রপতিকে চয়ন করেন। কিভাবে রাষ্ট্রপতির চয়ন হয় আমরা পলিটি সাবজেক্টের মধ্যে পড়ব আছে। এবার তো একজন ইলেক্টেড প্রেসিডেন্ট থাকবে আমাদের দেশে, এটাই হচ্ছে নিয়ম। অ্যাকচুয়ালি 26শে জানুয়ারি রিপাবলিক ডের দিন আমাদের যত সৈন্য সামন্ত রয়েছে, রেজিমেন্ট রয়েছে, সামন্ত কথাটা ভুল, সৈন্য রয়েছে, রেজিমেন্ট রয়েছে, তো বিভিন্ন রেজিমেন্ট, আর্মি, নেভি, এয়ারফোর্স সবাই মিলে সেই দিন রাস্তায় নামেন এবং একটা প্যারেড অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানের মাধ্যমে আমাদের হেড অফ স্টেটকে আমরা কি বলবো স্যালিউট করি এবং জানাই যে উই দ্য পিপল অফ ইন্ডিয়া, আমাদের হেড অফ দ্য স্টেট আপনি, এবং আপনার এই যে এইরকম ক্ষমতা রয়েছে। ঠিক আছে, সেদিন দেখবেন প্রচুর অস্ত্রশস্ত্র, মডার্ন ওয়েপনারি, সেগুলো নিয়ে দিল্লির রাস্তাতে মার্চ হয়, সেনা থাকে। তো এবার একটা স্পেসিফিক ক্লাস, একটা কথা আছে মোনার্কি। ব্রিটেনে সেই একসময় রাজা রানী ছিলেন, আপনারা প্রিন্স চার্লস বা কুইন ভিক্টোরিয়া, কুইন এলিজাবেথ, এনাদের নাম কখনো কখনো হয়তো শুনেছেন, না শুনলেও আমরা হিস্ট্রিতে খুব ভালোভাবে দেখব। তো ওই রকম ধরনের কোনো রাজ পরিবার থেকে কেউ একজন থাকবে, ওটাকে বলা হয় মোনার্কি। ওইরকম সিস্টেম না, আমরা হচ্ছে রিপাবলিক, আমাদের হেড অফ স্টেট থাকবে যে ইলেক্টেড। আমরা বুঝতে পারলাম। তো এরপরে একটা কথা আসবে, যে কথাটা হচ্ছে ডেমোক্রেটিক।
ডেমোক্রেটিক কথা হলো রাইট টু ভোট। একটা কথা আসবে ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ। এইগুলো থাকবে, রাইট টু ভোট থাকবে। আমরা ভোট দেব। ডেমোক্রেটিক কথাটার অর্থই হলো অফ দ্য পিপল, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, এরকম একটা কথা আছে। মানে মেনলি মানুষের দ্বারা বাছাই করা বা ইলেক্টেড পার্সন থাকবে, মানুষের জন্য থাকবে, ঠিক আছে। আর প্রত্যেকের ভোটের অধিকার থাকবে। কোনো দেশে রাজা রয়েছেন এবং রাজার ছেলে বা মেয়ে সেই রাজা হবে। মেয়ে তো হয় না, ছেলেই হয়, কারণ পেট্রিয়ার্কি অর্থাৎ পুরুষতান্ত্রিকতা আমাদের মানসিকতাতে বহু পূর্বদিন থেকে রয়েছে, কারণ পুরুষেরা সো কল্ড অনেক বেশি স্ট্রং। যাই হোক, এখন পেট্রিয়ার্কি থেকে সমাজ অনেকটাই ইকুয়ালিটির দিকে গেছে, সেসব ডিসকাশন নয়, পরে হবে। কোনো রকম ওই রাজ পরিবারের লোক বা রাজার ছেলে রাজা হবে এরকম নয়, একদম রাইট টু ভোট। ভোট হবে, ভোটের মাধ্যমে যে শাসন করবে, ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ, সেই কেবলমাত্র শাসন করবে। আর ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজ মানে 18 বছরের উপর সবার ভোটাধিকার, এরকম ধরনের। এরপরে একটা কথা আছে জাস্টিস, এটা আমাদের উদ্দেশ্য। কি কি জাস্টিস? একটা সোশ্যাল জাস্টিস, একটা ইকোনমিক জাস্টিস, একটা পলিটিক্যাল জাস্টিস। সোশ্যাল জাস্টিস মানে কি? একটা কথা আছে CRRSP, সি ফর কাস্ট, আর ফর রেস, তারপরে আর ফর রিলিজিয়ান, তারপরে এস ফর সেক্স, আর তারপরে পি ফর প্লেস অফ বার্থ। আপনাদের আসবে আগামীতে যখন আর্টিকেল 15, 16, 17 এগুলো যখন পড়ব তখন আসবে যে কারোর কাস্ট মানে কারোর জাতি কি, সে ব্রাহ্মণ নাকি সে শূদ্র, সে রাজপুত নাকি সে চামার, এই বিষয়ের উপর কোনো কিছু ডিপেন্ড করবে না। সে চাকরির পরীক্ষায় বা ভোটে দাঁড়াতে পারা, এরকম সমস্ত বিষয়ে সে থাকবে। রিলিজিয়ান, কার ধর্ম কি, সেই বেসিসে কারোর সঙ্গে ডিসক্রিমিনেশন করা হবে না, যে তুমি হিন্দু সেই জন্য তুমি ভোটে দাঁড়াতে পারবে এবং তুমি খ্রিস্টান বলে তুমি ভোটে দাঁড়াতে পারবে না, এরকম নিয়ম আমাদের দেশে চলবে না, এটা সম্পূর্ণ বেআইন। তারপর রেস, রেস মানে বর্ণ, যেটা আমাদের দেশে খুবই কম, বিদেশে অনেক বেশি। হোয়াইট ভার্সেস ব্ল্যাক এই জিনিসটা চলে। তারপর সেক্স, কথার অর্থ হলো কেউ পুরুষ না স্ত্রী। মেয়ে হলে তুমি কি বলে চাকরির পরীক্ষায় বসতে পারবে না, মেয়ে হলে তুমি ভোটে দাঁড়াতে পারবে না, মেয়ে হলে তুমি এই অফিসটা হোল্ড করতে পারবে না, ছেলে হলে পারবে, এইরকম ধরনের বিষয় আমাদের দেশে নেই। ছেলে মেয়ে যেই হও সেই সমস্ত কিছু করতে পারবে। প্লেস অফ বার্থ, প্লেস অফ বার্থ মানে আজকে আমি বাঙালি, কোনোদিন শম্ভুর কৃপায় বড় কোনো অফিস হোল্ড করলে আমি দেখলাম যে কোনো একটা ব্যক্তিত্ব, ছেলে বা মেয়ে, সে বাঙালি এবং তাকে আমি এক্সট্রা সুবিধা দিয়ে তাকে কিছু একটা পাইয়ে দেওয়ার চেষ্টা করছি। আর কেউ একজন বিহারি বা কেউ একজন তামিল বা কেউ একজন নর্থ ইস্টের ব্যক্তিত্ব, তাকে আমি সেই সুবিধাটা দিচ্ছি না, কারণ সে আমার জায়গা থেকে বিলং করে না বা আমি পছন্দ করি না সেই জায়গাটা। সাপোজ আমি একজন নাগাল্যান্ডের বাসীকে পছন্দ করি না, তাহলে আমি তাকে কম নম্বর দেবো, কিছু একটা এরকম ব্যাপারে। এটা হবে না, এটা বেআইনি। অর্থাৎ কি, আমি প্লেস অফ বার্থের উপর নির্ভর করে তার উপর ডিসক্রিমিনেশন করছি, বোঝা যাচ্ছে? এগুলো হবে না, অবশ্যই করবো না আমি, কেউ করবেন না। তারপর ইকোনমিক্যাল, ইকোনমিক্যাল জাস্টিস মানে এটা ধরতে পারেন যে কেউ গরিব বা কেউ বড় লোক, সিস্টেমের সামনে সবাই সমান। কারোর অর্থের উপর বেস করে তাকে বেশি প্রিভিলেজ দেওয়া, কারোর অর্থের উপর বেস করে কম প্রিভিলেজ দেওয়া, সেটা হবে না, সেটা কনস্টিটিউশন অ্যালাউ করে না, সেটা প্রিঅ্যাম্বলও অ্যালাউ করে না। তারপর পলিটিক্যাল জাস্টিস, পলিটিক্যাল জাস্টিস মানে কি, যে সমস্ত সেকশন অফ পিপলের ভয়েস থাকবে। অর্থাৎ শুধুমাত্র দেশে যে কোনো একটা সম্প্রদায় বা একটা ধরনের ব্যক্তিত্বেরই ভয়েস আছে, মানে তাই কেবলমাত্র ভোটে দাঁড়ায়, আর বাকি কেউ ভোটে দাঁড়ায় না। যে সমস্ত এমপি বা এমএলএরা রয়েছেন তাদের মধ্যে সমস্ত রিলিজনের আপনি ব্যক্তিত্ব দেখতে পারবেন, সমস্ত প্লেস অফ বার্থ, মানে আপনি আমাদের ভারতের পার্লামেন্টে আপনি নাগাল্যান্ড, মণিপুর,
জম্মু কাশ্মীর, গুজরাট এবং তামিলনাড়ু, কেরালা সমস্ত জায়গা থেকে আপনি এমপি দেখতে পাবেন। তাহলে সারা দেশের সমস্ত জায়গার মানুষকেই আমরা পলিটিক্যাল জাস্টিস দিতে পারছি, এরকম একটা চিন্তা ভাবনা। আর লিবার্টি, ইকুয়ালিটি এবং ফ্র্যাটার্নিটি আর কিছু কোর্ট কেসেস, এগুলো আমরা এর পরের দিনকে আলোচনা করব। আজকের মতো আমাদের পড়া আমরা এখানেই শেষ করছি। আমরা কারা? আমরা বিদ্যার্থী। আমাদের উদ্দেশ্য এডুকেশন ফর অল। আপনাদের যদি আমাদের উদ্দেশ্য ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও কমেন্টের মাধ্যমে আপনাদের প্রতিক্রিয়া জানাবেন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।